সেদিন আমি একটি পার্কে বসেছিলাম আর দেখছিলাম একজন বাবা তার ছোট্ট শিশুর সাথে কিভাবে সামলাচ্ছেন। মানে শিশুটি কাছের একটা আইসক্রিম ট্রাকের জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল। খুব চেনা একটা পরিস্থিতি। একদম। তো বাবা কিন্তু সরাসরি না বলেননি। এর পরিবর্তে তিনি ঝুঁকে পড়ে সেই ক্লাসিক অভিভাবক সুলভ চুক্তিটি করলেন। বললেন, তুমি যদি মাত্র 10 মিনিট শান্তভাবে খেলতে পারো, আমি কথা দিচ্ছি আমরা গিয়ে ডাবল স্কোপ আইসক্রিম নিয়ে আসব। আর বাচ্চাটা নিশ্চয়ই সাথে সাথে রাজি হয়ে গেল। হ্যাঁ, বাচ্চাটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। মানে এটা ছিল বিশুদ্ধ অকৃত্রিম একটা আশা। সে ঘাসের ওপর বসে রইল, শান্ত থাকার চেষ্টায় আক্ষরিক অর্থে কাঁপছিল। তার চোখ ওই ট্রাক থেকে এক মুহূর্তের জন্য সরছিল না। বাপরে, কি ডেডিকেশন, তাই না? কিন্তু যখন 10 মিনিট পেরিয়ে গেল, আমি খেয়াল করলাম বাবা তার মানিব্যাগ খুঁজছেন না। তিনি তার ইমেল স্ক্রোল করছিলেন, মাঝে মাঝে পার্কের বাইরের দিকে তাকাচ্ছিলেন, স্পষ্টতই তাদের চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এরপরের পরিণতিটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, অবশেষে যখন সময় শেষ হলো, তিনি আইসক্রিমের দিকে পা বাড়ালেন না। তিনি শুধু স্ট্রলারটি ধরলেন এবং বললেন, আসলে এখন রাতের খাবারের সময় হয়ে গেছে, হয়তো অন্য কোনো দিন। আহারে, বেচারা। ওই বাচ্চাটির মুখের অভিব্যক্তি শুধু হতাশার ছিল না, এটি ছিল হঠাৎ তীব্র সন্দেহের একটি ঝলক। আর এটি তাৎক্ষণিকভাবে আমাকে মার্শম্যালো টেস্টের কথা মনে করিয়ে দিল। সেই কিংবদন্তি মনস্তাত্ত্বিক গবেষণা যা আমাদের সবার কাছে সন্তান পালনের পবিত্র গ্রন্থ হিসেবে বছরের পর বছর ধরে বলা রয়েছে। একদম। আমরা তো দশক ধরে শুনে আসছি যে দ্বিতীয় মার্শম্যালোর জন্য অপেক্ষা করতে পারলে ভবিষ্যতে সাফল্য নিশ্চিত। ঠিক, যেসব শিশু নিজেকে বিরত রাখতে পারে তারাই ভবিষ্যতে উচ্চ বেতনের চাকরি পাবে, তাদের জীবন স্থিতিশীল হবে। মানে বছরের পর বছর ধরে আমরা শিশুদের অপেক্ষা করার প্রশিক্ষণ দিয়েছি, এই বিশ্বাসে যে আমরা তাদের মস্তিষ্কে একটি সাফল্যের চিপ স্থাপন করছি। কিন্তু এখানেই একটা বড় মোড় আছে। গবেষকরা যখন অবশেষে আরও সমালোচনামূলক দৃষ্টিতে এই পরীক্ষাটির পুনর্মূল্যায়ন করেন, তখন দেখা যায় ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলকটি আসলে আমরা মিস করেছি। মানে আমরা ভুল জায়গায় ফোকাস করছিলাম। ঠিক তাই। পার্কের সেই শিশুটি ইচ্ছাশক্তির কোনো পরীক্ষায় ব্যর্থ হচ্ছিল না, সে বাস্তবতার একটি রূঢ় পাঠ শিখছিল। মার্শম্যালো টেস্ট যদি আত্মনিয়ন্ত্রণের বিষয় হয়ে থাকে, তবে আমাদের এতকাল একটি অর্ধসত্য বিক্রি করা হয়েছে। বিলম্বিত তৃপ্তির আসল রহস্য শিশুর ধৈর্যের মধ্যে নেই। একদমই নেই। এটি পাওয়া যায় পিতামাতার সততার মধ্যে। কিছু শিশু কেন সাথে সাথে মার্শম্যালো খেয়ে ফেলত? এটি মোটেও এই কারণে নয় যে তারা আবেগপ্রবণ ছিল। এটি এই কারণে যে তারা এতটুকু বুদ্ধিমান ছিল যে তাদের পৃথিবীতে একটি প্রতিশ্রুতি ছিল মিথ্যারই আরেকটি শব্দ। দারুণ একটা পয়েন্ট। আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার মূল লক্ষ্য হল ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের এই 50 বছরের পুরনো মিথকে ভেঙে ফেলা। এই পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে আমার একটা অদ্ভুত উপমা মনে হলো। আচ্ছা, সেটা কেমন? ধরুন একজন মেকানিক দেখল একটি গাড়ি স্টার্ট নিচ্ছে না, আর সে প্রথমেই ইঞ্জিনের সব যন্ত্রাংশ খুলে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু তেলের ট্যাঙ্কি চেক করল না। একদম তাই। গাড়ির তেলের ট্যাঙ্কি যে শূন্য তা একবারও পরীক্ষা করে দেখার কথা তার মাথায় আসেনি। এটা তো চরম বোকামি। শিশুর আত্মনিয়ন্ত্রণ বা ইচ্ছাশক্তিকে যদি আমরা সেই ইঞ্জিন ধরি, তবে তার চারপাশের পরিবেশের প্রতি তার যে বিশ্বাস, তা হলো জ্বালানি। অসাধারণ একটা তুলনা। জ্বালানি ছাড়া ইঞ্জিন যতই শক্তিশালী হোক না কেন, গাড়ি 1 ইঞ্চিও এগোবে না। মানুষের আচরণ কেবল জন্মগত কোনো স্থির গুণ নয়, এটি হল পারিপার্শ্বিক পরিবেশের বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করে একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত নিখুঁত হিসাব। তো এই ভুল বোঝাবুঝির শুরুটা কোথায় হয়েছিল? এর গভীরতা মাপতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। 1970 সালে ওয়াল্টার মিশেল এবং এব অ্যাবিসনের সেই বিখ্যাত স্ট্যানফোর্ড বিং নার্সারি স্কুলের গবেষণায়। হ্যাঁ, ওই সাদা দেয়ালের ল্যাবরেটরি। ঠিক। 3 থেকে 5 বছরের শিশুদের একটি খালি ঘরে বসিয়ে তাদের সামনে একটি মার্শম্যালো বা প্রেটজেল রাখা হতো। শর্ত ছিল, গবেষক ফিরে আসা পর্যন্ত যদি তারা এটি না খেয়ে অপেক্ষা করতে পারে, তবে তাদের দুটো দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গবেষকদের একমাত্র পরিমাপের বিষয় ছিল শুধু সময়, তাই না? হ্যাঁ, সর্বোচ্চ 15 মিনিট। 1988 এবং 90 সালের ফলো আপ স্টাডিতে দাবি করা হলো, ওই রুমে যেসব শিশু বেশি সময় অপেক্ষা করেছিল, যাদের গড় অপেক্ষার সময় ছিল প্রায় 6 মিনিটের কাছাকাছি। একদম ঠিক। দাবি করা হলো যে 1 দশক পর তাদের এসএটি স্কোর অনেক বেশি, তাদের বিএমআই অনেক স্বাস্থ্যকর, এমনকি তাদের সামাজিক দক্ষতাও উন্নত।
সমাজ এই ডেটাকে একটি ক্রিস্টাল বল হিসেবে ব্যবহার করতে শুরু করে। আচ্ছা, বিষয়টা একটু বিশ্লেষণ করা যাক, কারণ ল্যাবরেটরির ওই নিয়ন্ত্রিত পরিবেশের ডেটাকে বাস্তব জীবনের বিশৃঙ্খলার উপর চাপিয়ে দেওয়াটা কতটা যৌক্তিক? একেবারেই যৌক্তিক নয়। ঠিক ১৯৬৮ সালের বসন্তের একটি বাস্তব চিত্র চোখের সামনে নিয়ে আসা যাক। ক্যালিফোর্নিয়ার একটি শহরতলির কথা। সেখানে একটু দাগ ধরা আঠালো একটি ফর্মিকা টেবিলে বসে আছে ৪ বছরের শিশু টবি। আচ্ছা। তার মা মার্গারেট স্ট্যানফোর্ডের ওই গবেষণার কথা কোনো একটা ম্যাগাজিনে পড়ে ভীষণ প্রভাবিত হয়েছেন। তিনি একটি মেকানিক্যাল কিচেন টাইমার ঘোরালেন আর একটি চিনি মাখানো গামড্রপ টেবিলে রাখলেন। কিন্তু ল্যাবরেটরির বাইরের এই বাড়িটি ছিল চরম বিশৃঙ্খল। মানে সাধারণ একটা বাড়ির মতো আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ওয়াশিং মেশিনে পড়ে আছে নষ্ট হতে থাকা কাপড়। এই বাড়িতে জন্মদিন ভুলে যাওয়ার একটা অদ্ভুত চল আছে। আর সবচেয়ে বড় কথা, ঠিক একই মাসে চিড়িয়াখানায় যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা পরপর ৩ বার বাতিল করা হয়েছে। বাপরে, পরপর ৩ বার? হ্যাঁ, তো টবি যখন ৩০ সেকেন্ডের মাথায় গামড্রপটি খেয়ে ফেলল, মার্গারেট হতাশ হলেন। তিনি ভাবলেন তার ছেলে ইচ্ছাশক্তির পরীক্ষায় হেরে গেছে। কিন্তু টবি তো আসলে ইচ্ছাশক্তির অভাবে ভুগছিল না। একদমই না। সে মেকানিক্যাল টাইমারের শব্দ শুনছিল এবং অতীতের অবিরাম মিথ্যা প্রতিশ্রুতির ডেটাবেস থেকে হিসাব করছিল। সে খুব স্পষ্টভাবে বুঝতে পারছিল এই টাইমারটি একটি মেকানিক্যাল মিথ্যা ছাড়া আর কিছুই নয়। মানে মার্গারেট যেটাকে ব্যর্থতা ভাবছেন, টবির কাছে সেটা ছিল অনিশ্চিত পৃথিবীতে টিকে থাকার একমাত্র যৌক্তিক উপায়। ঠিক। এবার পরিবেশের প্রতি এই অবিশ্বাসের প্রভাব বুঝতে ২০০০ সালের আরেকটি দৃশ্যপট কল্পনা করা যাক। একটা ছোট ঘিঞ্জির অ্যাপার্টমেন্ট। ডেভিড নামের একজন বাবা, যিনি গুদামে টানা শিফটে কাজ করে সবসময় ক্লান্ত থাকেন। ফ্রিজের গায়ে দুর্বল চুম্বক দিয়ে বকেয়া বিলের কাগজ আটকানো। ডেভিড যখন চিঠির খাম খোলেন তখন তার হাত কাঁপে। তার ১০ বছরের মেয়ে মায়া এই চরম অস্থিরশীল পরিবেশেই বড় হচ্ছে। আচ্ছা, এই পরিবেশে তো ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগই কম। হ্যাঁ, বাবা প্রতিশ্রুতি দিলেন মায়া যদি ১ মাস তার হাত খরচ জমাতে পারে তবে তাকে থিম পার্কে নিয়ে যাবেন। কিন্তু কয়েকদিন পর মায়া প্যান্টের পকেটে $৫ পেল। সে কি সেটা জমিয়ে রাখল? একেবারেই না। সাথে সাথেই চিপস আর সোডা কিনে খেয়ে ফেলল। বাইরে থেকে দেখলে তো মনে হবে মায়া চরম আবেগপ্রবণ। কিন্তু মায়ার দিক থেকে দেখলে? মায়ার দিক থেকে ব্যাপারটা একদম র্যাশনাল, কগনিটিভ থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। শিশুরা তো আর প্যাসিভ বা নিষ্ক্রিয় দর্শক নয়। মানে তারা বোকা নয়? একদম না। তারা হলো সক্রিয় পরিসংখ্যানবিদ। তারা প্রতিনিয়ত চারপাশের পৃথিবী থেকে ডেটা সংগ্রহ করছে। মায়া জানত যে ১ মাস পর ওই $৫ থাকবে না, ওটা হয়তো বাড়ি ভাড়া বা বাবার গাড়ির গ্যাসে খরচ হয়ে যাবে। কারণ সে আগে এমনটা হতে দেখেছে। হ্যাঁ, তাই মায়ার এই কাজ কোনো আবেগপ্রবণতা নয়, এটি একটি অত্যন্ত জটিল রিস্ক অ্যাসেসমেন্ট। তার পৃথিবীতে ভবিষ্যতের পুরস্কার হলো একটি ভূত যার কোনো অস্তিত্ব নেই। এই তাত্ত্বিক আলোচনাটা তো দারুণ, কিন্তু বিজ্ঞান কি ল্যাবরেটরির ভেতরে এর কোনো প্রমাণ পেয়েছে? আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আপনি নিশ্চয়ই ২০১২ সালের সেলেস্ট কিডের ল্যাবরেটরি স্টাডির কথা বলছেন। হ্যাঁ, আচরণগত মনোবিজ্ঞানে এটা তো আক্ষরিক অর্থে একটা ভূমিকম্প তৈরি করেছিল। তারা তো শিশুদের সাথে ল্যাগেই ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছিলেন, তাই না? ঠিক। সেখানে ৬ বছরের শিশু ইলিয়াসের গল্পটা আমার খুব মনোযোগ কেড়েছিল। ল্যাবে সারা নামের একজন গবেষক প্রথমে ইলিয়াসকে মিষ্টি হেসে প্রতিশ্রুতি দেন যে একটু অপেক্ষা করলে তাকে চমৎকার সব নতুন রং পেন্সিল দেবেন। কিন্তু তিনি দেন ভাঙা পুরনো পেন্সিল। হ্যাঁ, এরপর আবার প্রতিশ্রুতি দেন বড় স্টিকার দেবেন। ফিরে এসে দেন একদম ছোট্ট 1/4 ইঞ্চি সাইজের সাধারণ স্টিকার। মাত্র ১০ মিনিটের মধ্যে পরপর ২টি প্রতারণা। তারপর যখন আসল মার্শম্যালোটা এলো, মার্শম্যালো সামনে রাখা হলো, গবেষক ভারী দরজাটি বন্ধ করে বেরিয়ে গেলেন। আর দরজাটি লাগার সাথে সাথেই ইলিয়াস তীব্র হতাশা এবং আত্মরক্ষামূলক তাগিদে সেটি মুখে পুড়ে দেয়। কারণ সে ততক্ষণে বুঝে গেছে এই ঘরের বয়স্ক মানুষটি একজন প্রতারক। আর এর পরিসংখ্যানে প্রভাব দেখলে যে কেউ চমকে যাবে। বিশ্বাসযোগ্য পরিবেশের শিশুরা গড়ে ১২ মিনিট ২ সেকেন্ড অপেক্ষা করেছিল। বাপরে, ১৪ জনের মধ্যে কতজন পুরো ১৫ মিনিট ছিল? ৯ জন। অন্যদিকে ইলিয়াসের মতো প্রতারিত পরিবেশের শিশুরা গড়ে মাত্র ৩ মিনিট ২ সেকেন্ড অপেক্ষা করে। আর ওই ১৪ জনের মধ্যে মাত্র একজন ১৫ মিনিট টিকতে পারে। ১২ মিনিট থেকে সোজা ৩ মিনিটে নেমে আসা? হ্যাঁ, কোহেনস টি-ইফেক্ট সাইজ ছিল 1.92, যা মনোবিজ্ঞানে এক অভাবনীয় সংখ্যা।
এটি প্রমাণ করে যে জন্মগত ইচ্ছাশক্তি নয় বরং পরিবেশের প্রতি আস্থাই অপেক্ষার সময় নির্ধারণ করে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, ল্যাবরেটরি তো একটা অচেনা জায়গা। বাস্তব জীবনে মানে একটি পরিচিত পরিবেশে কি এই তত্ত্ব একইভাবে কাজ করে? এই জন্যই তো 2020 সালে মফেট এবং শ একটি এক্সটেনশন স্টাডি করেছিলেন। তারা এই প্রতারণার মডেলটি প্রয়োগ করেন শিশুদের নিজেদের পরিচিত ক্লাসরুমে, আর এখানে বাফারিং ইফেক্ট বা প্রশমনকারী প্রভাব দেখা যায়। মানে স্কুলের চেনা পরিবেশে প্রভাবটা কমে গিয়েছিল? ঠিক তাই, ইফেক্ট সাইজ কমে 0.49-এ নেমে আসে, কারণ স্কুলের একটা সিস্টেমিক ট্রাস্ট বা কাঠামোগত বিশ্বাস আছে, নির্দিষ্ট রুটিন, পরিচিত টিচার। শিশুটি হিসাব করে যে এই একজন মানুষ হয়তো মিথ্যা বলছে, কিন্তু স্কুলের পুরো সিস্টেমটা নির্ভরযোগ্য। আমি ডেটাটা দেখছিলাম, সেখানে জেন্ডার বা লিঙ্গভেদে একটি অদ্ভুত পার্থক্য চোখে পড়েছে। প্রতারণার ফলে ছেলেদের অপেক্ষার সময় তো প্রায় অর্ধেকে নেমে আসে, মানে 11 মিনিট থেকে সোজা 5.8 মিনিটে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সময় প্রায় অপরিবর্তিত থাকে, গড়ে 8.2 মিনিট। হ্যাঁ, তো মেয়েরা কি জন্মগতভাবেই বেশি ধৈর্যশীল? না না, একেবারে বায়োলজিক্যাল নয়। একে ডিফারেন্সিয়াল সাসেপ্টেবিলিটি থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। ছেলেরা তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়া দেখায়। মানে তুমি মিথ্যা বলেছ, তাই আমি মার্শম্যালো খেয়ে ফেলব। একদম। অন্যদিকে সমাজ মেয়েদের ছোটবেলা থেকেই প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে চলার শিক্ষা দেয়। তারা ক্লাসরুমে নিয়মের প্রতি অনুগত থেকে বৃহত্তর সামাজিক রাজনীতি বা লং গেম খেলে। তারা বুঝতে শেখে যে নিয়ম ভাঙার একটা সামাজিক ঝুঁকি আছে। অসাধারণ। কিন্তু এই যে বাচ্চারা এত দ্রুত হিসাব বদলে ফেলছে, এর পেছনের পরিসংখ্যানে বিশ্বাসযোগ্যতা বিজ্ঞানীরা প্রমাণ করলেন কিভাবে? এখানে বিজ্ঞানীরা বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স এবং ফ্রিকোয়েন্টিস্ট পদ্ধতির পার্থক্যটা তুলে ধরেন। ধরুন আপনি একটা কয়েন টস করছেন এবং 10 বারের মধ্যে 8 বার হেড পড়ল। আচ্ছা। কয়েনটি যদি ব্যাংক থেকে এনে থাকেন, আপনার মস্তিষ্ক ভাববে কাকতালীয়, কারণ ব্যাংক থেকে আনা কয়েন সাধারণত আসল হয়। এটি আপনার পূর্ববর্তী জ্ঞান। কিন্তু কয়েনটি যদি কোনো জাদুর দোকান বা ম্যাজিক শপ থেকে আনেন, তাহলে তো সাথে সাথেই মনে হবে কয়েনটা নকল বা কারসাজি আছে। ঠিক তাই, পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে মস্তিষ্ক ডেটা আপডেট করে। ইলিয়াসের কাছেও ওই গবেষক ছিলেন ম্যাজিক শপের কয়েনের মতো। তাহলে এই পুরো বিষয়টা আমাদের কি অর্থ দিচ্ছে? শিশুরা যদি সামাজিক বিশ্বাসের ক্ষেত্রে পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করে, তবে তারা পৃথিবীর সাধারণ তথ্য কিভাবে শেখে? এই কৌতূহল থেকেই সেলেস্ট কিড 7-8 মাস বয়সী শিশুদের উপর গবেষণা করেন। স্ক্রিনে বিভিন্ন আকারের বাক্স ও শব্দ ব্যবহার করে তাদের দৃষ্টি পর্যবেক্ষণ করা হয়। আচ্ছা, তারা ঠিক কোন জিনিসটার দিকে তাকিয়ে থাকে? তারা আসলে গোল্ডিলক্স ইফেক্ট অনুসরণ করে। একে নেগেটিভ লগ প্রবাবিলিটি বা সারপ্রাইজেলও বলা হয়। এটা একটা ইউ-শেপড কার্ভ। ব্যাপারটা একটু সহজ করে বলা যায়? মানে ধরুন একটি একঘেয়ে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে একটি শিশু বেশিক্ষণ তাকিয়ে থাকে না, আবার অত্যন্ত বিশৃঙ্খল একটা অ্যাকশন মুভির দিকেও তাকায় না। তারা মাঝারি মাত্রার জটিলতা খোঁজে। যেমন ছোটদের ওই পিকাবু খেলাটা? একদম। পিকাবুতে একটা চেনা কাঠামো থাকে, কিন্তু টাইমিংয়ে একটু চমক থাকে। সেখানে নতুন কিছু শেখার থাকে, কিন্তু তা মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় না। কিন্তু এটা কি কেবল মানুষের জন্যই? অন্যান্য প্রাণীও তো শেখে। কি আসবে? তারা ট্রানজিশনাল স্ট্যাটিস্টিক্স হিসাব করতে পারে, যা মানুষের ভাষা শেখার সবচেয়ে বড় ভিত্তি। তার মানে সেই ম্যাকাক বানর থেকে শুরু করে 8 মাসের শিশু, অ্যাপার্টমেন্টের মায়া এবং ল্যাবের ইলিয়াস সবাই একই সূত্রে গাঁথা। মানুষের মস্তিষ্ক একটি অবিরাম সূক্ষ্মভাবে ক্যালিব্রেট করা পরিসংখ্যানগত ইঞ্জিন। ঠিক বলেছেন। এটি যা শেখা সম্ভব নয় তার পেছনে শক্তি অপচয় করতে নারাজ, ঠিক যেমন অবিশ্বস্ত পরিবেশের পেছনে আশা অপচয় করতে নারাজ। একদম তাই। আচরণ মূলত পরিবেশগত প্রত্যাশারই একটি প্রতিচ্ছবি। আত্মনিয়ন্ত্রণ কোনো বিচ্ছিন্ন জন্মগত বৈশিষ্ট্য নয়। মানে একটা শিশু মার্শম্যালো খাবে নাকি অপেক্ষা করবে, সেই সিদ্ধান্তটি চূড়ান্ত অর্থে একটি আয়না। হ্যাঁ, যা তার চারপাশের পৃথিবীর গাঠনিক সততা এবং নির্ভরযোগ্যতাকে প্রতিফলিত করে। একটি সফল ভবিষ্যতের ভিত্তি অভ্যন্তরীণ বঞ্চনা সহ্য করার ক্ষমতার ওপর নয়, বরং বাহ্যিক পরিবেশের প্রতি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে।